দুঃখিত বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার জন্য। যে জায়গায় আমরা বলেছিলাম সর্বশেষ যে নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 সনে নিজের সৃষ্ট পার্টি ফরওয়ার্ড ব্লকের আত্মপ্রকাশ করানোর পর 1940 সনে দেশবাসীর উদ্দেশ্যে যে আবেদন জানিয়েছিলেন সেটাই ছিল তার অন্তরের কথা। সে যাই হোক, 1940 সনে আরেক অশনি সংকেত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে চলে আসে। মুসলিম লীগের যে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয় তাতে শিউরে ওঠার মতো যে বিষয়টি ছিল তা হলো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্য চেষ্টা করা। এটা অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লব ছিল তার মধ্যে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা তার প্রয়োগের একটা ভবিষ্যৎ লক্ষণ দেখা যাচ্ছিল। সে যাই হোক, এর মধ্যে সুভাষচন্দ্র বোস কিন্তু বসেছিলেন না। বাংলার বিশাল আন্দোলন ছিল সুভাষচন্দ্র বোসকে জেল থেকে মুক্ত করার জন্য, এবং সেই মুক্তি যখন সুভাষচন্দ্র বসু পেয়েছিলেন সেখানেও ব্রিটিশ সরকার কিন্তু তাকে পূর্ণভাবে মুক্তি দেয়নি। এলগিন রোডের বাড়িতে সুভাষকে অন্তরীণ করে রাখা হয়েছে। সেখান থেকে 1941 সনের 17 জানুয়ারি রাত 1:15 সুভাষ বসু ব্রিটিশের চোখে ধুলো দিয়ে অন্তর্হিত হন এবং ভারতবর্ষের পশ্চিম সীমান্ত দিয়ে জার্মানিতে পৌঁছে যান। এবং এক্ষেত্রে জার্মানি থেকে সুভাষচন্দ্র বোস রেডিও বার্লিন যুগে এবং 1912 সেই সময়টাতে ভারতবর্ষে বিপ্লবী আন্দোলন পরিচালনার ক্ষেত্রে যিনি ছিলেন বিপ্লবী মহানায়ক রাসবিহারী বোস, টোকিও বেতার থেকে এক যুগে ভারতবাসীর এবং ভারতীয় নেতৃবর্গের প্রতি আবেদন জানিয়ে যাচ্ছিলেন ইংরেজের প্ররোচনায় যাতে ভুলেও আমরা কোনো ধরনের কোনো ফাঁদে পা না দিই। সেই সময়ে 1939 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর ক্রিপস মিশন যখন ভারতে আসে, রাসবিহারী বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের এই আবেদনে সাড়া মেলে। কংগ্রেস, মুসলিম লীগ সবাই এক বাক্যে পত্রপাঠ ক্রিপস মিশনকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করে। ক্রিপস মিশনের কি ছিল আবেদন? যে তোমরা আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের মতো সহায়তা করো, যুদ্ধ শেষ হওয়ার পর নিশ্চয়ই আমরা কিছু একটা দেখব তোমাদের জন্য কি করা যায়। অনেকে রাজি হয়ে গেল কংগ্রেসের, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটিকে মহাত্মা গান্ধী তাকে কিন্তু রাজি করানো ক্রিপসের পক্ষে, স্টাফোর্ড ক্রিপসের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু তার সরাসরি কথা ছিল তোমরা যে যুদ্ধে জয়লাভ করবে তার কি নিশ্চয়তা আছে। সে যাই হোক, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতীয় নেতৃবৃন্দ মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস 1942 সনের সেই বিখ্যাত কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করে এবং দিকে দিকে মহাত্মা গান্ধীর সুযোগ্য নেতৃত্বে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। সেই আন্দোলনকে কঠোর হাতে দমন করতে গিয়ে ব্রিটিশ রাজ আন্দোলনের সমস্ত নেতৃবর্গকে কারারুদ্ধ করে এবং সে সময়ে ভারতবর্ষ হয়ে যায় নেতা শূন্য। এই সময়ে মাইকেল এডওয়ার্ডস, যিনি ব্রিটিশের শেষ সময় ভারতবর্ষে এ নিয়ে লিখেছিলেন, ওনার কথায় at the time there was only one man show is Netaji Subhash Chandra Bose, who was fighting from outside for the freedom of India. সুভাষ বোস ইউরোপ থেকে যাত্রা শুরু করেছিলেন 1943 সনের 8 ফেব্রুয়ারি। দক্ষিণ পূর্ব এশিয়ায়
6 মে 1943, মানে 3 মাস প্রায় সমুদ্রের তলা দিয়ে সাবমেরিনে মাদাগাস্কার পর্যন্ত জার্মান সাবমেরিন এবং মাদাগাস্কার থেকে পেনাং পর্যন্ত ছিল জাপান সাবমেরিন। সে যাই হোক, জাপানে আসার পর রাসবিহারী বোস আজাদ হিন্দ ফৌজের যে প্রতিষ্ঠা করেছিলেন, সেই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব 25 আগস্ট 1943 সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দেন। সেটা ছিল সিঙ্গাপুর। সেখানেই 1943 সনের 25 আগস্ট সর্বাধিনায়ক আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পদ নেয়ার পর 1943 সনের 21 অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আজাদ হিন্দ ফৌজের যে সরকার 21 অক্টোবর 1943 আজাদ হিন্দ সরকার যে গঠিত হয়, সঙ্গে সঙ্গে সমর্থন মিলে বিভিন্ন রাষ্ট্র থেকে। সমর্থন জানায় ইটালি, জাপান, জার্মান, বার্মা, থাইল্যান্ড, ফিলিপাইন্স, চীন প্রভৃতি দেশ। কিন্তু দুঃখের বিষয়, সে সময়ে ভারতীয় নেতৃবর্গের দিক থেকে কিন্তু আজাদ হিন্দ সরকার সেই স্বীকৃতি লাভ করতে পারেনি। সে যাই হোক, সেই 1941-এ যুদ্ধ ঘোষণার পর 1942-এর এপ্রিল নাগাদ আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের পূর্ব রণাঙ্গনে এসে কোহিমার দখল নেয়। কোহিমাতে ইউনিয়ন জ্যাক নামিয়ে তোলা হয় ভারতের জাতীয় পতাকা। সেই এপ্রিল মাসেই মণিপুরের মইরাং, বিশেনপুর চলে যায় আজাদ হিন্দ ফৌজের দখলে। ইম্ফল অবরোধ করে আজাদ হিন্দ ফৌজ। জয়যাত্রা অব্যাহতই ছিল, কিন্তু সে সময় নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক প্রতিকূল অবস্থা এবং যথোপযুক্ত বিমানের অভাব আজাদ হিন্দ ফৌজকে পিছু হটতে বাধ্য করে। সে যাই হোক, 1945 সালের প্রথম দিকে জনবল, অর্থবল, মনোবল সমস্ত সঞ্চার করে নেতাজি সুভাষচন্দ্র বোস সেই আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আবার এগিয়ে আসেন, যুদ্ধযাত্রা করেন ব্রিটিশের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্য, ততদিনে বিশ্ব যুদ্ধের চেহারা অনেকটাই পাল্টে গেছে। ইটালি তখন বিধ্বস্ত প্রায়। 7 মে 1945 জার্মান আত্মসমর্পণ করে, হিটলার আত্মহত্যা করে। 1945 15 আগস্ট মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণের কারণ অবশ্যই 1945 সালের 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বিস্ফোরণ। সে যাই হোক, যদিও এই সশস্ত্র সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে আজাদ হিন্দ ফৌজ সফল হয়নি, পূর্ব রণাঙ্গনে 27,000 যে আজাদি সেনার জীবনদান, সেটা কিন্তু বিফলে যায়নি। আনাচে কানাচে ব্রিটিশ এরপর আরো অনেক আজাদি সৈনিককে গোপনে ফাঁসি দিয়েছে, গোপনে হত্যা করেছে, তাদের জীবনদান কিন্তু ব্যর্থ যায়নি। কেন? কারণ 1945 সনের নভেম্বর মাসে যখন যুদ্ধের অপরাধে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে আজাদি সৈনিকের বিচারের প্রহসন তৈরি করে ব্রিটিশ রাজ, তার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ গর্জে ওঠে। এটা আমরা মানছি না, মানব না। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে এটা অন্যায়, এই অন্যায় আমরা মানতে বাধ্য নই। গর্জে ওঠে জাতীয় কংগ্রেস, গর্জে ওঠে মুসলিম লীগ, সর্বত্র ভারতবর্ষ। শুরু হয় নৌ বিদ্রোহ, শুরু হয় বৈমানিক বিদ্রোহ, শুরু হয় আবার স্থানে স্থানে সেনা বিদ্রোহ। রিপোর্ট যায় ব্রিটিশ রাজের কাছে, গোপন রিপোর্ট, ভারতবর্ষ খুব একটা অগ্নিগর্ভ অবস্থার মধ্যে রয়েছে। সেখানে সেনাবাহিনী আজাদি বিচারের বিপক্ষে, সেখানে সেনাবাহিনী ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে। সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার তার মনোভাবের পরিবর্তন ঘটায়। জুলাই মাসের
1947 সনের জুলাই মাসের 6 তারিখ ব্রিটিশের হাউস অব কমন্সে ভারতবর্ষের স্বাধীনতা বিল পেশ হয়। 2 সপ্তাহের মধ্যেই তা পাশও হয়ে যায়। সে সময়ে মাউন্টব্যাটেন ভারতবর্ষের বড়লাট, দায়িত্ব দেওয়া হয় 1948 সনের 30 জুনের মধ্যে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারটা চূড়ান্ত করা। কিন্তু তখন ভারতবর্ষের যে অবস্থা, বড়লাট অনুধাবন করতে সমর্থ হন যে এর এত বেশি সময় আর দেওয়া সম্ভব নয়। চক্রবর্তী রাজা গোপালাচার্যার এ ব্যাপারে একটি মন্তব্য অনুধাবনযোগ্য, যেখানে উনি বলেছেন ব্রিটিশ রাজ বুঝে গিয়েছিল 1948 পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ভারতবাসীর হাতে প্রত্যর্পণের মতো ব্রিটিশের আর কিছুই থাকবে না। সুতরাং তড়িঘড়ি এটাকে এগিয়ে নিয়ে আসা হলো এবং মাউন্টব্যাটেনকে যখন জিজ্ঞাসা করা হলো কোনো দিন ঠিক করা হলো কিনা, সেই উত্তরে মাউন্টব্যাটেনের মনে আসলো প্রথমেই 15ই আগস্ট দিনটির কথা। কেন? 1945 সনের 15ই আগস্ট জাপানের সম্রাট হিরোহিতো বেতার যুগে প্রথম আত্মসমর্পণ করেছিলেন মিত্রশক্তির কাছে। কাজেই 1947 সনের 15ই আগস্ট দিনটি ছিল ভারতবর্ষের মিত্রশক্তির জন্য জাপানের দ্বিতীয় আত্মসমর্পণ বার্ষিকী। সুতরাং 1947 সনের 15ই আগস্ট ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতবর্ষে উত্তোলিত হলো ভারতের জাতীয় পতাকা। আমরা স্বাধীন জাতি হিসাবে পালন করলাম ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস। অহিংস এবং সহিংস পথে শত সহস্র শহীদের বলিদানের বিনিময়ে আমরা পালন করলাম প্রথম স্বাধীনতা দিবস। সেদিন আকাশবাণী দিল্লির সে কি উদ্দীপনা, সারাদিন ধরে কি প্রশস্তি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের নেতৃত্বের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, তাদের সে কি বন্দনা। যোগাযোগ বিচ্ছিন্নের জন্য আবারও দুঃখিত। যাক, শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যেটা বলা হচ্ছিল যে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীতে যখন লর্ড মাউন্টব্যাটেন স্বাধীনতা দিবসের দিন ধার্য করলেন, আমরা স্বাধীনতা লাভ করলাম, আকাশবাণী দিল্লির যে বন্দনা শুরু হলো, যাদের নেতৃত্বে স্বাধীনতা এসেছিল, যাদের আত্মদানের ফলে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় যেটা বলছিলাম, সেদিন কিন্তু একবারও উচ্চারিত হয়নি সুভাষচন্দ্র বোসের নাম, বা সহিংস পথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা আন্দোলন করেছিলেন তাদের নাম কিন্তু সেদিন আকাশবাণী দিল্লি থেকে একবারও উচ্চারিত হয়নি। কেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের ভাষায় সেটা যে আকস্মিকভাবে হয়েছিল সেটা কিন্তু নয়। তার একটা লক্ষ্য ছিল যে ভারতবর্ষের স্বাধীনতা যদি এসে থাকে অহিংস পথে এসছে, যা করার সেটা আমরাই করেছি। এই জায়গাতে অন্য কেউ কিছু অবদান রাখেনি। তা কিন্তু সত্যি ছিল না। তা যে সত্যি ছিল না, অহিংস পথের যারা সেনানী তারা তো সেদিন আজাদি সৈনিকের যে বিচারের প্রহসন নিয়ে এসেছিল ব্রিটিশ, তার বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছিল সেদিনই প্রমাণিত হয়েছিল। তবে এরও মধ্যে কোনো কোনো অত্যুৎসাহী সেদিনের কংগ্রেসি নেতা বলেছিলেন যদি সুভাষ বোস ফিরে আসে তাহলে উন্মুক্ত কৃপাণ হাতে আমি তার গতিরোধ করব। সে দৃশ্য দেখেই বা মনে করেই বোধহয় 1997 সনে করিমগঞ্জে যে নেতাজির জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছিল তাতে আসামের বরাক উপত্যকার কবি শক্তিবোধ ব্রহ্মচারী লিখেছিলেন ওনার কবিতায়, আমরা তো বলেছি সুভাষ তুমি যদি ফিরে আসো তোমাকে আমরা অভ্যর্থনা করব বুলেট দিয়ে। সে যাই হোক, এ ধরনের বক্তব্য যে ঠিক নয়, স্বাধীনতার 74তম বর্ষে আমরা নিশ্চয়ই তা অনুধাবন করতে
সক্ষম হচ্ছি। আমরা স্বাধীন জাতি, ভারতবর্ষ স্বাধীন, এবং স্বাধীন দেশের নাগরিক হিসাবে রাজনৈতিক নেতৃবর্গের যেমন দায়িত্ব রয়েছে প্রতিটি ভারতীয়ের, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে স্বাধীন ভারতবর্ষকে তার আকাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবার। স্বাধীনতার ৭৪ বৎসর অতিক্রান্ত হতে চললেও এখনো কিন্তু আমাদের ভারতবর্ষে নিরক্ষরের সংখ্যা যথেষ্ট, দারিদ্র সীমার নিচে বাস করা ভারতীয়ের সংখ্যা যথেষ্ট, এবং স্বাস্থ্য পরিকাঠামো ভারতবর্ষের যেটা হওয়া উচিত আকাঙ্ক্ষিত লক্ষ্যে, সেরকমটা কিন্তু আজও আমরা অর্জন করতে। গবেষণা এবং উন্নয়ন একত্র আমাদের যেখানে যাওয়া উচিত সেখানে আমরা যেতে পারিনি। এ দায়িত্ব কিন্তু শুধুমাত্র যে আমাদের নেতৃবর্গের, সেরকমটা ভাবলে ভুল হবে। আইন করে শুধুমাত্র বিল পেশ করে পার্লামেন্ট বা বিধানসভায় কখনো দেশ পরিবর্তন করা যায় না। সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই সেখানে দায়িত্ব রয়েছে। শুধুমাত্র হাত তুলেই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। সচেতন নাগরিক হিসাবে, অতন্দ্র প্রহরী হিসাবে আমাদের দেখা উচিত আমাদের যে নেতৃবর্গ আমাদের দেশকে সেই সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা। না হলে আমাদের সে দাবি তাদের কর্ণকুহুর পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত যে আমরা এই চাই দেশের কল্যাণে। যদি আমরা তা করতে পারি, তাহলেই একসময়ে যে বিপ্লবীরা রবীন্দ্রনাথের কথায় উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, এই বাণী যেন বুকে বেঁধে নিয়ে যেভাবে প্রাণদান করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। নজরুলের ভাষায় ফাঁসির কণ্ঠে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। এ কথাগুলো আমাদের ভারতবাসী হিসাবে এখনো স্মরণে রাখা দরকার। এখন স্মরণে রাখা দরকার, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আসুন সবাই মিলে ভারতবর্ষের ৭৪তম এই স্বাধীনতা দিবসে অঙ্গীকারবদ্ধ হই। আমরা সবাই মিলে এক নতুন ভারত গড়ার স্বপ্ন দেখি। আজাদ হিন্দ সরকারের ৭৫তম প্রতিষ্ঠা দিবসে অনেক দেরিতে হলেও যেভাবে স্বীকৃতি জানানো হয়েছিল আজাদ হিন্দ সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী স্বীকৃতি জানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজকে, আমরা বিশ্বাস করব ভারতবর্ষের যে দুটি ধারায় অহিংস এবং সহিংস, এই দুটি ধারায় ভারতবর্ষের আন্দোলন ধাবিত হয়েছিল স্বাধীনতার পথে, সেই দুটি ধারাকে আজকে অবশ্যই আমরা সমস্ত ভারতবাসী আমাদের নিজেদের দায় দায়িত্ব যথাযথভাবে পালন করে ভারতবর্ষকে চূড়ান্ত শীর্ষে পৌঁছে দেব এবং সক্ষম করব কবির সেই বাণী, ভারতবর্ষ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ।